আসসালামু আলাইকুম। ক্লাস 9-10 এবং এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা। আজকে থেকে আমি শুরু করছি জীববিজ্ঞানের ২য় অধ্যায় জীবকোষ ও টিস্যু। এই সিরিজে আমরা শুধু মুখস্থই করব না, বরং প্রতিটা বিষয় একদম বেসিক থেকে সহজভাবে বুঝে, বুঝে পড়ব। যাতে তুমি কনফিডেন্টলি অধ্যায়টা ভালোভাবে শেষ করতে পারো। তাহলে বই নিয়ে বসে পড়ো। আজকে লেকচার 1 আমি ইবতিসাম আছি তোমাদের সাথে। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো প্রথমেই আমরা শিখব জীবকোষ কি। আচ্ছা, এটা একটা উদাহরণের মাধ্যমে আমরা শিখি। আচ্ছা বলো তো, একটা বাড়ির দেওয়াল কি দিয়ে তৈরি? একটা বাড়ির দেওয়াল ইট দিয়ে তৈরি। তো একটা বাড়ির দেওয়াল যেমন অসংখ্য বা অনেকগুলো ইট দিয়ে তৈরি, আমাদের দেহও তেমন কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অংশ দিয়ে তৈরি। এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে আমরা বলি কোষ। তাহলে জীবকোষের সংজ্ঞাটা কি? জীবদেহের গঠন এবং কাজের একককে বলা হয় জীবকোষ। এখানে তোমরা দুইটি জীবকোষের ছবি দেখতে পাচ্ছ। একটি হচ্ছে উদ্ভিদ কোষ এবং একটি হচ্ছে প্রাণী কোষ। এবার চলো দেখি বইয়ে কি বলা হয়েছে। তোমরা অবশ্যই বই নিয়ে বসবা এবং তোমরা এখান থেকে বইয়ের লাইনগুলো দাগায় নিয়ে পড়বা। তো তো চলো এখন বইয়ের লাইনে কি বলা হয়েছে দেখে নেওয়া যাক। লোই এবং সিকেভিচ ১৯৬৯ সালে বৈষম্যভেদ্য পর্দা দিয়ে আবৃত জীবজ ক্রিয়াকলাপের একক যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়া নিজের প্রতিরূপ তৈরি করতে পারেন এমন সত্তাকে কোষ বলেছেন। এখন প্রশ্ন আসতে পারে, সব কোষ কি তাহলে একই রকম? উত্তর হচ্ছে না, সব কোষ একই রকম না। কোষের কিছু প্রকারভেদ আছে। তো চলো সেই প্রকারভেদগুলো এখন দেখে নেওয়া যাক। তো কোষের প্রকারভেদগুলো কি কি? নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষ দুই প্রকার। একটা হচ্ছে আদি কোষ এবং একটা হচ্ছে প্রকৃত কোষ। তাহলে চলো এখন দেখি আদি কোষ কি। আদি কোষ বা প্রোক্যারিওটিক সেল। তো আদি কোষ কি? সহজভাবে বলতে গেলে আদি কোষ হচ্ছে গরিব কোষ বা অসহায় কোষ। কেন গরিব কোষ সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবা। তো দেখো, আদি কোষ বা প্রাককেন্দ্রিক কোষ, ইংলিশে একে বলে প্রোক্যারিওটিক সেল। এখানে প্রো অর্থ হচ্ছে আদি, ক্যারিওটিক মানে হচ্ছে নিউক্লিয়াস বিশিষ্ট এবং সেল মানে হচ্ছে কোষ। তাহলে প্রোক্যারিওটিক সেল মানে কি? প্রোক্যারিওটিক সেল মানে হচ্ছে আদি নিউক্লিয়াস বিশিষ্ট কোষ বা আদি কোষ। অর্থাৎ এক কথায় বলা যায় আদি কোষ মানে সরল কোষ এবং আমরা মজা করে বলতে পারি এটা হচ্ছে গরিব কোষ। কিভাবে গরিব কোষ? দেখো, এ ধরনের কোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না, এজন্য এদেরকে আদি কোষ বা আদি নিউক্লিয়াসযুক্ত কোষ বলা হয়। এসব কোষের নিউক্লিয়াসে কোনো পর্দা দিয়ে আবৃত থাকে না, তাই নিউক্লিয় বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। এসব কোষে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি অঙ্গাণু থাকে না। তবে কি থাকে? তবে রাইবোজোম থাকে। ক্রোমোজোমে কেবল ডিএনএ থাকে। এর উদাহরণগুলো কি কি? এর উদাহরণ হচ্ছে নীলাভ সবুজ শৈবাল বা ব্যাকটেরিয়া। তোমরা নিচে দুইটা চিত্র দেখতে পাচ্ছ। এখানে দেখো, আমরা অনেক সময় পুকুরের উপর সবুজ রঙের বিভিন্ন ভাসমান বস্তু দেখতে পাই না? এটাই হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। আর এখানে একটা ব্যাকটেরিয়ার চিত্র দেওয়া আছে। আচ্ছা, এখানে আদিকোষের বৈশিষ্ট্যগুলো সুন্দরভাবে দেওয়া আছে। তোমরা এখান থেকে আদিকোষের বৈশিষ্ট্যগুলো পড়ে নিতে পারবা। ঠিক আছে? তো এবার আমরা দেখব প্রকৃত কোষ। প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক সেল। এর নাম থেকেই বোঝা যাচ্ছে এটি প্রকৃত বা উন্নত ধরনের কোষ। অর্থাৎ এসব কোষের সুগঠিত নিউক্লিয়াস অর্থাৎ নিউক্লিয়ার ঝিল্লি দিয়ে নিউক্লিয় বস্তু পরিবেষ্টিত। এসব কোষে রাইবোজোম সহ সকল অঙ্গাণু উপস্থিত। ক্রোমোজোমে কি কি থাকে? ক্রোমোজোমে ডিএনএ, প্রোটিন এবং হিস্টোন সহ অন্যান্য উপাদান থাকে। অধিকাংশ জীবকোষই এ ধরনের। এখানে তোমরা ৩টি প্রকৃত কোষের চিত্র দেখতে পাচ্ছ। এই যে একটা, এই যে একটা, এই যে একটা। এই প্রকৃত কোষ যেহেতু উন্নত কোষ, তাই এই প্রকৃত কোষ আবার ২ প্রকার। সেই প্রকারগুলো কি কি? চলো দেখে নেওয়া যাক। প্রকৃত কোষকে আমরা কাজের ভিত্তিতে ২ ভাগে ভাগ করতে পারি। সেগুলো কি কি? একটা হচ্ছে দেহকোষ, অপরটা হচ্ছে জনন কোষ। তাহলে প্রথমে দেখব দেহকোষ। দেহকোষ কি? দেহকোষ নাম থেকেই বোঝা যাচ্ছে, অর্থাৎ এগুলো দেহ গঠন করবে, অর্থাৎ বহুকোষী জীবের দেহ গঠনে এসব কোষ অংশগ্রহণ করবে। মাইটোসিস পদ্ধতিতে বিভাজনের মাধ্যমে দেহকোষ বিভাজিত হয়। এখন মাইটোসিস পদ্ধতিটা কি? সহজভাবে যদি বোঝাতে চাই, তাহলে ধরো আমাদের অনেক সময় যদি হাত কেটে যায় বা হাতের মধ্যে ক্ষত হয়, তাহলে এই ক্ষত বা কেটে যাওয়া অংশ যে প্রক্রিয়া দ্বারা পূর্ণ হয় তাকে আমরা বলি মাইটোসিস। আপাতত শুধু এইটাই মনে রাখো, পরে আমরা এটা সম্পর্কে বিস্তারিত পড়ব। ঠিক আছে? এবার আমরা পড়ব
জনন কোষ। জনন কোষে কি হয়? যৌন প্রজনন এবং যৌনক্রম দেখা যায় এবং এটি জনন কোষ উৎপন্ন করে। এতে কোন পদ্ধতিতে বিভাজন ঘটে? এতে মিওসিস পদ্ধতিতে বিভাজন ঘটে এবং জনন কোষের উৎপন্ন হয়। অপত্য জনন কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃজনন কোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক থাকে। পুং ও স্ত্রী জনন কোষ মিলিত হয়ে নতুন জীবের দেহ গঠনের সূচনা করে। পুং ও স্ত্রী জনন কোষের মিলনের ফলে সৃষ্ট এই প্রথম কোষটিকে বলা হয় জাইগোট। কি বলা হয় ভাইয়া? প্রথম কোষটিকে বলা হয় জাইগোট। জাইগোট বারবার বিভাজনের মাধ্যমে জীব দেহ গঠন করে। এখন আমরা পড়ব উদ্ভিদ ও প্রাণী কোষের বিভিন্ন অঙ্গাণু সম্পর্কে। প্রথমে কোনটা আছে? প্রথমে আছে কোষ প্রাচীর। আচ্ছা, তার আগে বলো তো, আমাদের সবার রুমের চারদিকে দেওয়াল আছে না? এই দেওয়াল কি করে বলো তো? এই দেওয়াল আমাদের সুরক্ষা দেয় না? কোষেরও এমন একটি দেওয়াল বা প্রাচীর রয়েছে যা কোষকেও বাইরের প্রতিকূল অবস্থা থেকে রক্ষা করে। এই দেওয়াল বা প্রাচীরকেই বলা হয় কোষ প্রাচীর। এখানে তোমরা এই চিত্রটা দেখতে পাচ্ছ। এই চিত্রের মধ্যে দেখো, এই যে এখানে দেওয়ালের মতো অংশ দেখা যাচ্ছে না? এগুলোই হচ্ছে মূলত কোষ প্রাচীর। তাহলে বোঝা গেছে কোষ প্রাচীর কি? আচ্ছা, তো এখন আমরা বইয়ের লাইন থেকে দেখি কোষ প্রাচীর কি। কোষ প্রাচীর উদ্ভিদ কোষের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। এটি মৃত বা জড়বস্তু দিয়ে তৈরি। প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর থাকে না। কোষ প্রাচীরের রাসায়নিক গঠন বেশ জটিল। এতে কি কি থাকে? এতে থাকে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন এবং সুবেরিন। তবে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে আবার থাকে প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড। ছত্রাকের কোষ প্রাচীরে কি থাকে? ছত্রাকের কোষ প্রাচীরে থাকে কাইটিন। প্রাথমিক কোষ প্রাচীরটি এক স্তর বিশিষ্ট। মধ্যপর্দার উপর প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত কয়েক ধরনের রাসায়নিক দ্রব্য জমা হয়ে ক্রমশ গৌণ প্রাচীর সৃষ্টি করে। এ প্রাচীরের মাঝে মাঝে ছিদ্র থাকে যাকে কূপ বলে। এই যে এখানে দেখো, এখানে কোষ প্রাচীরের মাঝে মাঝে ছোট ছোট ছিদ্র দেখা যাচ্ছে না? এই ছিদ্রগুলোকেই বলা হয় কূপ। ঠিক আছে? তাহলে বুঝতে পারলা কূপ কি? আচ্ছা, তাহলে কোষ প্রাচীর কোষকে কি করে? দৃঢ়তা প্রদান করে। অর্থাৎ একটা প্রাচীর যে কাজ করে কোষ প্রাচীরও সেই কাজই করবে, দৃঢ়তা প্রদান করবে, কোষের আকার আকৃতি বজায় রাখবে, পাশের কোষের সাথে প্লাজমোডেজমাটা সৃষ্টির মাধ্যমে যোগাযোগ রক্ষা করে এবং পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। তাহলে আশা করছি তোমরা কোষ প্রাচীর বুঝতে পারছো। এবার আমরা পরের অঙ্গাণু সম্পর্কে জানি। এরপরে আছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম কি? কোষের ভিতরে যে অর্ধস্বচ্ছ থকথকে জেলির মতো বস্তু থাকে তাকে বলা হয় প্রোটোপ্লাজম। অর্থাৎ এই কোষের ভিতরে তোমরা এখানে যে এই যে তরল জেলির মতো বস্তু দেখতে পারতেছো না? এইটাই হচ্ছে প্রোটোপ্লাজম। কোষঝিল্লি দিয়ে ঘেরা সব কিছুই প্রোটোপ্লাজম, এমনকি কোষঝিল্লি নিজেও প্রোটোপ্লাজমের অংশ। এখন ভাইয়া প্রশ্ন আসতে পারে, কোষঝিল্লি তাহলে কি? কোষঝিল্লি আমরা একটু পরেই পড়ব। তো আপাতত এইটুকু জানো, কোষঝিল্লিও প্রোটোপ্লাজমের অংশ। আচ্ছা, তাহলে কোষঝিল্লি ছাড়াও এখানে আছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এবং নিউক্লিয়াস। আচ্ছা, এবার আমরা পড়ব হচ্ছে কোষঝিল্লি। তাহলে কোষঝিল্লিটা কি? কোষঝিল্লি হচ্ছে উদ্ভিদ কোষের যে প্রোটোপ্লাজম আছে, প্রোটোপ্লাজমের চারদিকে একটি পাতলা পর্দার মতো আবরণ থাকে। এই আবরণকেই আমরা বলি কোষঝিল্লি। বোঝা গেল? তো এই আবরণকে কি বলি? এই আবরণকে বলি কোষঝিল্লি। তো প্রোটোপ্লাজমের বাইরে দুই স্তরের যে স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে কোষঝিল্লি বা প্লাজমা লেমা বা প্লাজমা মেমব্রেন বলে। কোষঝিল্লির ভাঁজকে বলা হয় মাইক্রোভিলাই। এখানে তোমরা নিচের চিত্রে দেখো, এই দেখো কোষঝিল্লিটা ভাঁজের মতো সৃষ্টি করছে না? এই প্রত্যেকটা ভাঁজকে বলা হয় এক একটা মাইক্রোভিলাই। তাহলে মাইক্রোভিলাই বোঝা গেল? আচ্ছা, তাহলে কোষঝিল্লির ভাঁজকে মাইক্রোভিলাই বলে। এটি কি দিয়ে গঠিত? এটি প্রধানত লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। কোষঝিল্লি একটি বৈষম্যভেদ্য পর্দা হওয়ায় অভিস্রবণের মাধ্যমে পানি এবং খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে এবং পাশাপাশি কোষগুলোকে পরস্পর থেকে আলাদা রাখে। তো কোষঝিল্লি বুঝলাম। এবার আমরা পড়ব উদ্ভিদ কোষের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঙ্গাণু, যার নাম কি? যার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। যার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া হচ্ছে শ্বসনে অংশগ্রহণকারী এই অঙ্গাণুটি 1894 বা 1886 সালে আবিষ্কার করেন রিচার্ড অল্টম্যান এবং এর নাম দেন বায়োব্লাস্ট। তবে বর্তমানে প্রচলিত মাইটোকন্ড্রিয়া নামটি দেন বিজ্ঞানী কার্ল বেন্ডা। এটি দুই স্তর বিশিষ্ট একটি আবরণী বা ঝিল্লি দিয়ে ঘেরা,
ভেতরের স্তরটি ভিতরের দিকে আঙুলের মতো ভাঁজ সৃষ্টি হয়ে থাকে। এখন দেখো ভাইয়া, এই চিত্রটা তোমরা ভালো করে লক্ষ্য করো। মাইটোকন্ড্রিয়ার এই স্তরটা 2 স্তর বিশিষ্ট আবরণী দিয়ে আবৃত, এবং এই ভিতরের স্তরটি এখানে দেখো একটু আঙুলের মতো ভাঁজের মতো সৃষ্টি হয়েছে না, এই যে এই অংশগুলোতে, এগুলোকেই বলা হয় ক্রিস্টি। তারপরে কি বলছে, এদের ক্রিস্টি বলে। ক্রিস্টির গায়ে বৃন্তযুক্ত গোলাকার বস্তু থাকে যাদেরকে বলা হয় অক্সিজোম। অক্সিজোমে উৎসেচকগুলো সাজানো থাকে। এখন এই দেখো, ক্রিস্টির গায়ে যে ছোট গোলাকার বস্তুগুলো দেখতে পারতেছো না, এগুলোকেই বলা হয় অক্সিজোম। এই অক্সিজোমের মধ্যে উৎসেচক বা এনজাইম সাজানো থাকে। মাইটোকন্ড্রিয়ার ভেতরে যে তরল পদার্থ থাকে তাকে বলা হয় ম্যাট্রিক্স। জীবের শ্বাসকার্যে সাহায্য করাই মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ। এখানে তোমরা মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারকের নাম অনেক সহজেই মনে রাখতে পারবা। কিভাবে মনে রাখতে পারবা? দেখো, মাইটোকন্ড্রিয়া কে আবিষ্কার করে? তোমরা মনে রাখবা, মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করে ম্যান। কোন ম্যান? অল্টম্যান। মনে থাকবে না? মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করে কে? ম্যান। কোন ম্যান? অল্টম্যান। ঠিক আছে। আর কে আবিষ্কার করে? আর আবিষ্কার করে, আর মনে রাখবা তোমরা, ম্যানের বাংলা কি? বেডা। বেটাতে কি? বেডা মানে বেন্ডা। ঠিক আছে, এইটা থেকে তোমরা কি মনে রাখবা? বেন্ডা। তাহলে মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করে ম্যান। কোন ম্যান? অল্টম্যান, অথবা বেটা বা বেন্ডা। ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, তোমরা পরে দেখবে যে শ্বসন ক্রিয়ার 4টি ধাপ রয়েছে। এই 4টি ধাপ কি কি? একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, একটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, কেভস চক্র এবং ইলেকট্রন প্রবাহ তন্ত্র। এর প্রথম ধাপটা বাদ দিয়ে, অর্থাৎ গ্লাইকোলাইসিস বাদে, বাকি সকল ধাপ, অর্থাৎ দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ধাপ মাইটোকন্ড্রিয়াতেই সম্পন্ন হয়। শ্বসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ কেভস চক্রে অংশগ্রহণকারী সব উৎসেচকের উপস্থিতি থাকায় এই বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়াতেই সম্পন্ন হয়। এই কেভস যে চক্র রয়েছে, এই কেভস চক্রে সবচেয়ে বেশি শক্তি উৎপাদন হয়। এজন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বা কোষের পাওয়ার হাউস। তাহলে মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস। জীব তার বিভিন্ন কাজে এ শক্তি খরচ করে। কিছু ব্যতিক্রম ছাড়া সকল উদ্ভিদ কোষ ও প্রাণী কোষে মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়। প্রাককেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না। প্রাককেন্দ্রিক কোষ বলতে কোন কোষকে বোঝানো হয়েছে বলো তো দেখি? প্রাককেন্দ্রিক কোষ বলতে আদি কোষকে বোঝানো হয়েছে। প্রাককেন্দ্রিক কোষকে বলতে কোন কোষকে বোঝানো হয়েছে? আদি কোষকে বোঝানো হয়েছে। আচ্ছা, এবং এমন কিছু কিছু সুকেন্দ্রিক কোষ রয়েছে যেগুলোতে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত। এটা তোমরা রিডিং দিয়ে নিবা। তো এরপরে আমরা যে অঙ্গাণুটি পড়ব সেটা হচ্ছে প্লাস্টিড। আচ্ছা, প্লাস্টিড পড়ার আগে তোমরা আমাকে বলো তো, তোমরা গাছের পাতা দেখছো না? অবশ্যই দেখছো। তো গাছের পাতা কি? গাছের পাতা হচ্ছে সবুজ। তো এই সবুজ কেন হয় সেটাই আমরা এখন পড়ব। তো প্লাস্টিড কি? বিজ্ঞানী আর্নেস্ট হেকেল 1866 সালে উদ্ভিদ কোষের গুরুত্বপূর্ণ অঙ্গাণু প্লাস্টিড আবিষ্কার করেন। তো প্লাস্টিডের আবিষ্কারকও মনে রাখার সহজ উপায় রয়েছে। প্লাস্টিড কে আবিষ্কার করে? তোমরা মনে রাখবা, প্লাস্টিড আবিষ্কার করে আঙ্কেল। কোন আঙ্কেল? আঙ্কেল হেকেল। প্লাস্টিড কোন আঙ্কেল আবিষ্কার করে? প্লাস্টিড আবিষ্কার করে আঙ্কেল হেকেল, অর্থাৎ আর্নেস্ট হেকেল। প্লাস্টিডের প্রধান কাজ কি? খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা, উদ্ভিদ দেহকে বর্ণময় করা, আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা। প্লাস্টিড কয় ধরনের? প্লাস্টিড 3 ধরনের। এগুলো কি কি? ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। তো চলো প্রথমে আমরা এই 3টি প্রকারভেদ সম্পর্কে পড়ি। প্রথমে আমরা পড়ব ক্লোরোপ্লাস্ট। তো ক্লোরোপ্লাস্ট কি? ক্লোরোপ্লাস্ট বোঝার আগে তোমরা এই নিচের চিত্রটা একটু লক্ষ্য করো তো। এখানে কি আছে দেখো তো? গাছের পাতা আছে না? গাছের পাতা কি? সবুজ। তাহলে ক্লোরোপ্লাস্ট কি? সবুজ রঙের প্লাস্টিডকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। আর যেহেতু সবুজ রঙের প্লাস্টিডকে ক্লোরোপ্লাস্ট বলে, তাই পাতা, কচি কাণ্ড এবং অন্যান্য সবুজ অংশে এদের পাওয়া যায়। প্লাস্টিডের গ্রানা অংশ সূর্যালোককে আবদ্ধ করে রাসায়নিক শক্তিকে রূপান্তরিত করে, এবং এই আবদ্ধ সৌরশক্তি স্ট্রোমাতে অবস্থিত উৎসেচক সমষ্টি ও বায়ু থেকে গৃহীত কার্বন ডাই অক্সাইড এবং কোষের ভিতরের পানি ব্যবহার করে সরল শর্করা তৈরি করে। তো এখন তোমরা নিচের এই প্লাস্টিডের চিত্রটা লক্ষ্য করো। এখানে দেখো, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আছে, এই অংশটার নাম হচ্ছে গ্রানা। এই গ্রানার মধ্যে কি করে? প্লাস্টিড সূর্যালোককে আবদ্ধ করে। আবদ্ধ করে এই সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে, এবং এই স্ট্রোমাতে অবস্থিত উৎসেচক বা এনজাইমের সাহায্যে এবং বায়ুর কার্বন ডাই অক্সাইডকে একত্রিত করে কি তৈরি করে? শর্করা জাতীয় খাদ্য তৈরি করে।
এই প্লাস্টিডে কি থাকে? ক্লোরোফিল থাকে, তাই এদেরকে কি দেখায়? সবুজ দেখায়। এছাড়াও এতে ক্যারোটিনয়েড নামে এক ধরনের রঞ্জক পদার্থ থাকে। এরপরে আমরা পড়ব ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট কি? এগুলোকে রঙিন প্লাস্টিড বলা হয়। এ সকল প্লাস্টিডে জ্যান্থোফিল, ক্যারোটিন, ফাইকোএরিথ্রিন, ফাইকোসায়ানিন ইত্যাদি রঞ্জক পদার্থ থাকে। তোমরা সহজভাবে এগুলো মনে রাখতে পারবা। দেখো এখানে জ্যান্থোফিল হয়ের মতো না, তাই জ্যান্থোফিল হয়ের মতো, তাই হলুদ। ক্যারোটিনের ক থেকে কমলা। ফাইকোএরিথ্রিন মানে লাল এবং ফাইকোসায়ানিন নীল থেকে নীল। তাহলে এই রঞ্জকগুলো তোমরা সহজেই মনে রাখতে পারবা। আচ্ছা, এই রঞ্জকগুলো থাকার কারণে এই ক্রোমোপ্লাস্ট যেখানে থাকে সেগুলোকে সেখানে সেই অঞ্চলটা হলুদ, আবার কোনোটি নীল কোনোটি লাল দেখায়। এদের মিশ্রণজনিত কারণে ফুল, পাতা এবং উদ্ভিদের অন্যান্য অংশ আকর্ষণীয় হয়। রঙিন ফুল, পাতা এবং গাজরের মূলে এদের পাওয়া যায়। ফুলকে আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা এদের প্রধান কাজ। এরা বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ সংশ্লেষণ করে জমা রাখে। এখানে দেখো ক্রোমোপ্লাস্টের কারণে ফুল বিভিন্ন রং ধারণ করে এবং যার ফলে ফুলের পরাগায়ন ঘটে। এবার আমরা পড়ব লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট কি? লিউকোপ্লাস্ট হচ্ছে যে সকল প্লাস্টিডে কোনো রঞ্জক পদার্থ থাকে না তাদেরকে লিউকোপ্লাস্ট বলে। অর্থাৎ যেসব কোষে সূর্যের আলো পৌঁছায় না, যেমন মূল, ভ্রূণ, জনন কোষ, সেখানে এদের পাওয়া যায়। এদের প্রধান কাজ খাদ্য সঞ্চয় করা। আলোর সংস্পর্শে এলে লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে পরিণত হয়। এখানে তোমরা একটা উদ্ভিদের মূলের চিত্র দেখতে পাচ্ছ। দেখো তো এই মূলটা কোন বর্ণের? সাদা বর্ণের না? এই মূলে কি কখনো আলো পৌঁছায়? আলো পৌঁছায় না, এজন্য এখানে লিউকোপ্লাস্ট গঠিত হয়। এবং যদি কখনো এই মূলে আলো পৌঁছায় তাহলে এই মূলটা দেখবা সবুজ বর্ণের ধারণ করে। তাহলে লিউকোপ্লাস্টে যদি আলো পড়ে তাহলে লিউকোপ্লাস্ট কোন বর্ণ ধারণ করে? লিউকোপ্লাস্ট সবুজ বর্ণ ধারণ করে। তো আজকে আমরা এ পর্যন্তই পড়ব। তো চলো শুরু থেকে আমরা আরেকবার সামারি করে দেই আমরা কি কি পড়লাম শুরু থেকে। প্রথমে আমরা পড়েছি জীবকোষ কি। এরপর আমরা কি পড়েছি? এরপর আমরা জীবকোষের প্রকারভেদ পড়ছি। একটা হচ্ছে আদিকোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ। এরপরে আমরা আদিকোষের বৈশিষ্ট্য পড়ছি। আদিকোষ হচ্ছে সরল কোষ। আদিকোষ মানে হচ্ছে সরল কোষ এবং এর কিছুই নাই, মানে গরিব কোষ। এরপরে আমরা কি পড়ছি? এরপর আমরা পড়ছি প্রকৃত কোষ। প্রকৃত কোষ আদিকোষ অপেক্ষা উন্নত, ঠিক আছে। তারপরে আমরা কি পড়ছি? তারপরে আমরা পড়ছি প্রকৃত কোষের প্রকারভেদ, দেহকোষ এবং জনন কোষ। দেহকোষ কি করে? দেহকোষ দেহ গঠন করে এবং কোন পদ্ধতিতে বিভাজিত হয়? মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়। জনন কোষ কি করে? জনন কোষ উৎপন্ন করে এবং মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়। তো এরপরে আমরা পড়ছি কোষের বিভিন্ন অঙ্গাণু। প্রথমে আমরা পড়ছি কোষ প্রাচীর। কোষ প্রাচীর কি? কোষের চারদিকে যে প্রাচীর থাকে তাকে বলা হয় কোষ প্রাচীর। কোষ প্রাচীরের মধ্যে কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন। এরপরে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর গঠিত ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড দিয়ে গঠিত। ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? ছত্রাকের কোষ প্রাচীর গঠিত কাইটিন দিয়ে। এবং কোষ প্রাচীরের কাজ কি? কোষের দৃঢ়তা প্রদান করা, কোষের আকার আকৃতি বজায় রাখা এবং পার্শ্বের কোষের সাথে প্লাজমোডেজমাটার মাধ্যমে যোগাযোগ রক্ষা করা। তারপরে আমরা পড়ছি হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম কি? কোষের ভিতরে যে অর্ধস্বচ্ছ জেলির মতো বস্তু থাকে তাকে বলা হয় প্রোটোপ্লাজম। এরপরে আমরা পড়ছি কোষ ঝিল্লি। প্রোটোপ্লাজমের চারদিকে যে পাতলা পর্দা থাকে তাকে বলা হয় কোষ ঝিল্লি এবং কোষ ঝিল্লির ভাঁজকে বলা হয় মাইক্রোভিলাই। তারপরে আমরা পড়ছি হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং মাইটোকন্ড্রিয়া কে আবিষ্কার করে? মনে রাখবো, মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করে কে? ম্যান। ম্যান মানে কোন ম্যান? অল্টম্যান। অথবা কে? বেটা। কোন বেটা? বেন্ডা। ঠিক আছে। তো এরপরে আমরা পড়ছি প্লাস্টিড। প্লাস্টিড কে আবিষ্কার করে? প্লাস্টিড আবিষ্কার করে তোমার আমার সবার আঙ্কেল। কোন আঙ্কেল? আঙ্কেল হেকেল। ঠিক আছে। প্লাস্টিড কয় প্রকার? প্লাস্টিড 3 প্রকার: ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। তো ক্লোরোপ্লাস্ট কি? ক্লোরোপ্লাস্ট তোমরা মনে রাখবা গাছের পাতা কেমন? গাছের পাতা হচ্ছে সবুজ, অর্থাৎ সবুজ রঙের প্লাস্টিডকে ক্লোরোপ্লাস্ট বলে। ক্রোমোপ্লাস্ট হচ্ছে রঙিন প্লাস্টিড। এখানে জ্যান্থোফিল, দিয়ে মনে রাখবা হলুদ, কয় ক্যারোটিন, কয় কমলা। তারপর হচ্ছে ফাইকোএরিথ্রিন হচ্ছে লাল আর নীল হচ্ছে নীল। ঠিক আছে। এরপর আমরা পড়ছি লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট হচ্ছে যে সকল কোষে কোনো রঞ্জক পদার্থ থাকে না তাদেরকে বলা হয় লিউকোপ্লাস্ট। আর লিউকোপ্লাস্টে আলো পড়লে এটি ক্লোরোপ্লাস্টে পরিণত হয়। তো আজকের ক্লাসে থাকছে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন ভালো থাকো। আসসালামু আলাইকুম।